এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। ট্রেন এসে থামল বাটুখালীর নির্জন স্টেশনে। ট্রেন থেকে নেমেই একটা লম্বা আড়মোড়া ভাঙল প্রভাত। ট্রেন জার্নি খুব একটা ভালো লাগে না, তার উপর আজ এই ৩-৩-৬ ঘন্টার একটানা দুলুনি, তারপর আবার মাঝে মাঝে ১ ঘন্টা লাইনের গন্ডগোল, সব মিলিয়ে যেন শরীরটা ভাজা ভাজা হয়ে গেছে। রাত তখন 10:30। ট্রেনটা চলে যেতে আবার যেন নিস্তব্ধ হয়ে পড়ল চারিদিক। কোথাও কোনো কোলাহল নেই, কেবল একটানা ব্যাঙের ডাক, মাঝে মধ্যে একটা রাত জাগা পেঁচা, আর দূরে জঙ্গল থেকে ডেকে উঠছে শেয়ালের দল। প্ল্যাটফর্মের চারিদিকে প্রভাত একবার তাকালো। ট্রেন থেকে যারা নেমেছে তারা ইতিমধ্যে হাওয়া হয়ে গেছে। এখন মানুষজন তো দূর, স্টেশনে একটা কুকুরেরও টিকির দেখা পাওয়া যাচ্ছে না। কাঁধের ব্যাগটাও যেন চালের বস্তা মনে হচ্ছে। স্টেশনের বাইরে এলো প্রভাত। সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, কেবল একটা ল্যাম্পপোস্টের তলায় একটা ভ্যানওয়ালা ভ্যানে বসেই একটা চাদর মুড়ি দিয়ে অঘরে ঘুমোচ্ছে। লোকটা যেন তার জন্যই অপেক্ষা করছিল। প্রভাত ওর কাছে গিয়ে ডাকল, এই যে, আরে কি মুশকিল, কি ঘুমরে বাবা, আরে এই যে দাদা, আরে ও দাদা। খানিকক্ষণ সাদাসাদি করার পর ভ্যানওয়ালা চটকা ভেঙে উঠে বসল। চোখ রোগড়ে একটা হাই তুলে বলল, কি হয়েছে বাবু? রাত বিরেতে এমন চেঁচামেচি করতেছেন কেন? ভ্যান নিয়ে স্টেশনের সামনে বসে বসে ঘুম দিচ্ছ, তো প্যাসেঞ্জার এসে চেঁচামেচি করবে না তো কি তোমার ভ্যানে উঠে চুপচাপ ঘুম দেবে? পাছে তোমার ঘুমটা যদি ভেঙে যায়। তো আপনি কোথায় যাবেন বাবু? এ বাটুখালীর কালী মন্দিরটা কোথায়, কদ্দূর? রাস্তা বাস্তা চেনো, যাবে নাকি? জানবো নি, ছোট থেকে বড় হয়ে গেলাম। আমি ওখানেই, মানে ওই মন্দিরেই যাব। এত রাতে মন্দিরে? আরে না না, মানে ওখানেই আমার বন্ধুর বাড়ি। আরে মন্দিরখানাও যে ওদেরই, আসলে ওদের বাড়িতেই যাব। ভ্যানওয়ালা এবারে তাড়াতাড়ি উঠে বসল। সে বলল, আপনি কি চাটুজ্জেদের বাসায় যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, সমরেশ চাটুর্যে আমার বন্ধু। আমার অনেক আগেই আসার কথা ছিল, কিন্তু ট্রেনটাই লেট করে গেল। এবার দয়া করে তুমি আর দেরি করো না, একেই অনেক রাত হয়েছে, আর তারপর যা দিনকাল, যখন তখন বৃষ্টি নামতে পারে। আসেন বাবু আসেন, বসেন বসেন। এ ভাড়াটা কত লাগবে সেটা তো বলো। না না, টাকার কথা সারেন দেখিনি। আপনি চাটুজ্জে বাবুর বন্ধু বলে কথা, আপনি যা দেবেন তাই সই। সমরেশ আর প্রভাত একসাথে কলকাতার কলেজে পড়াশোনা করত। এর মধ্যে অনেকবার বাটুখালীতে আসার কথা বলেছিল সমরেশ, কিন্তু প্রভাতের এই গ্রামগঞ্জ ব্যাপারটা ঠিক পোষায় না। আজ কতকটা বাধ্য হয়েই তাকে এখানে আসতে হয়েছে। মাস্টার্স শেষ করে
কিছুদিনের ছুটি নিয়ে সমরেশ নিজের গ্রামে এসেছিল। কথা ছিল কিছুদিন পর আবার কলকাতায় ফিরে গিয়ে দুই মক্কেল মিলে এবারে একটা চাকরি বাকরির খোঁজ করবে। কিন্তু প্রায় 1 বছর হয়ে গেল, সে আর ফিরে এলো না। সে প্রভাতের ঠিকানা জানলেও প্রভাত তার গ্রামের বাড়ির সঠিক ঠিকানাটা জানত না। সুতরাং ওদিক থেকে চিঠি না এলে প্রভাতেরও কিছুই করার ছিল না। কাজেই আস্তে আস্তে দুজনের যোগাযোগ একেবারে বন্ধই হয়ে গেল। এর পরের দিনগুলো জলের মতো কেটে গিয়ে কবে যে 1 বছর ঘুরে গেল ঠিক খেয়াল করতে পারেনি প্রভাত। এতদিন পর হঠাৎ এই কিছুদিন আগে দুম করে সমরেশের চিঠি পেল প্রভাত। দুম করেই বলা চলে, কারণ সমরেশের থেকে চিঠি পাওয়াটা ওর মাথায় একটা বোমা পড়ার চেয়ে কম চমকপ্রদ ছিল না। তবে চিঠির বিষয়টা যে অ্যাটম বোমার মতো তার মুখের সামনে ফাটবে সেটা প্রভাত ঠিক ঠাউর করে উঠতে পারেনি। চিঠিতে বলছে সমরেশ নাকি বিয়ে করতে চলেছে। বিয়ে নাকি আগেই হওয়ার কথা ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে সমরেশের জ্যাঠামশাই গত বছর মারা যান, তাই বিয়ে 1 বছর পিছিয়ে গেছে। সামনের শ্রাবণে শুভ লগ্নে বিয়ে ঠিক হয়েছে সমরেশের। তাই বন্ধুর আদেশ পত্রপাঠ প্রভাত যেন নিজের বন্ধুর বিয়ের নিমন্ত্রণ রক্ষা করতে লটবহর গুছিয়ে বেশ কিছুদিন আগেই বাটুখালি চলে আসে। সময় ও দিনক্ষণ জানিয়ে দিলে প্রভাতকে নিতে স্টেশনে কেউ না কেউ চলে যাবে। কিন্তু প্রভাত কাউকে না জানিয়েই এসেছে, মানে এই কাজ ওই কাজের মধ্যে আর জানানোর সময়টা পাইনি, বা হয়তো ইচ্ছে করেই জানায়নি, সে আমরা আর কি করে জানব। সমরেশদের বাড়ির পথ নির্দেশিকা চিঠিতেই দেওয়া ছিল। তাদের বাড়ির জাগ্রত কালী মন্দির ও এলাকায় নাকি খুবই বিখ্যাত। স্টেশনে নেমে বললেই যে কেউ দেখিয়ে দেবে। সুতরাং সেই বাড়ি চিনে যেতে কোনো অসুবিধা হবে না ভেবে প্রভাত রওনা দিয়েছিল। আসলে সমরেশ যেমন বিয়ের কথা বলে প্রভাতকে চমকে দিয়েছে, ঠিক তেমনভাবে প্রভাতও ঠিক করেছিল হঠাৎ সমরেশের বাড়িতে গিয়ে ওকে চমকে দেবে। ভ্যানে যেতে যেতে গ্রামের শান্ত নির্জন পরিবেশ দেখে প্রভাত খুব অবাক হয়ে যাচ্ছিল। এরকম থমথমে পরিবেশে মানুষ থাকে কি করে? তার থেকেও বড় কথা, যেখানে মানুষ থাকে সেই জায়গা এত থমথমে হয় কি করে? আসলে সে নিজে বড় হয়ে উঠেছে উত্তর কলকাতার ঘিঞ্জি অলিগলিতে। এমন সময় গুড়গুড় শব্দে প্রভাতের ভাবনার জালে ছেদ পড়ল। আকাশে মেঘ ডাকতে শুরু করেছে। প্রভাত আকাশের দিকে তাকিয়ে দেখল লালচে মেঘ একত্রিত হয়ে বেশ চোখ রাঙিয়ে তাকিয়ে রয়েছে, যে কোনো সময় হুঙ্কার দিয়ে আছড়ে পড়বে তাদের মাথার উপর। ঘড়িতে প্রভাত সময় দেখল প্রায় 11টা বাজে। এত রাতে বন্ধুর বাড়ি ঢুকতেই লজ্জা বোধ হচ্ছে। বিকেলের ট্রেন না ধরে সকালের ট্রেনটা ধরলেই হয়তো ভালো হতো। সে ভ্যানওয়ালাকে জিজ্ঞাসা করল, আরে আর কতক্ষণ সময় লাগবে গো? ওই ধরেন আরো আধা ঘন্টা খানেক। আধা ঘন্টা? তাহলে তো ওদের বাড়ি স্টেশন থেকে অনেকই দূর গো। কিন্তু আগে বাটুখালীর বাজারটার উপর দিয়ে গেলে 10 মিনিট লাগতো বাবু। তুমি তো সেই ব্রিজের রাস্তাটাই ধরতে পারতে।
আগে কি কইরা ধরুম বাবু, গেল বর্ষায় সে ব্রিজ তো একেবারে ভাঙ্গা পইরা গেছে। কাঠের পুরানো ব্রিজ কি না? কি ভেঙে গেছে? হ বাবু, এই তো সবে বছর খানেক হবে। এমন সময় বৃষ্টি নামলো, ঝিরঝির করে নয়, একেবারে আকাশ ফেটে ঝমঝম করে। প্রভাত বলল, এটাই ভয় পাচ্ছিলাম। এবার কি হবে ভাই? আমি পৌঁছে দিমু, আরও একটু সময় লাগবো, কিন্তু আমি পৌঁছে দিমু। কিন্তু এই বৃষ্টিতে তো আমিই ভিজে যাবো। মানে ভিজে যাব, তাতে আবার মালপত্র রয়েছে, জামা কাপড় রয়েছে, সব তো একবারে কাক ভেজা হয়ে যাবে গো। আশেপাশে কি কোনো দাঁড়াবার জায়গা নেই? কোথাও একটু যদি মাথা জোগাড় ঠাই পেতাম, কিছুক্ষণ সেখানেই অপেক্ষা করে না এগোনো যেত। হ বাবু, একখান জায়গা আছে, আমার এক বন্ধু আছে, ও বেটার নাম নিমাই। এই পথেই, এই কাছেই ওর চায়ের দোকান, সেখানে বসে আমরা কিছুক্ষণ অপেক্ষা করতে পারি। বেশ, তাহলে সেখানেই চলো। ভ্যানওয়ালা সেই ঝড় বৃষ্টির মধ্যেও দ্রুত গতিতে ভ্যান টেনে নিমাইয়ের দোকানের কাছে এসে থামল। ওদল খোদল রাস্তা দিয়ে এমন টানছিল লোকটা, প্রভাতের মনে হচ্ছিল আর একটু হলে আজ রাতে আর সমরেশদের বাড়িতে নয়, তাকে সোজা হাসপাতালে যেতে হবে। যাই হোক, বেশিক্ষণ আর ভিজতে হলো না এই চা। নিমাইয়ের দোকান বলতে একটা চায়ের দোকান। ভ্যানওয়ালা নিমাইকে সব কথা খুলে বলতেই নিমাই সহোৎসাহে বলল, আসেন বাবু, আপনি চাটুজেদের অতিথি মানেই গোটা গ্রামের অতিথি। বসেন বসেন, আপনাকে এক কাপ চা দিই। তাই দাও। আর আমার এই জিনিসপত্রগুলো? গাড়িটা সামনের ছাউনির তলায় রাখাছি, অত চিন্তা করা লাগবো না, ও কিছু হইব না। বেশ বেশ, দাও এক কাপ চাই দাও। এই তুমি চা খাবে নাকি? না না বাবু, আপনি বৈশা বৈশা একটু চা খান, আমি একটু ঘুম দি গিয়া, রাত বিরেতে বড্ড ঘুম পাইছে। নিমাই লোকটা অত্যন্ত সজ্জন। প্রভাতকে পরপর গরম গরম 2 কাপ চা খাওয়ালো, তার সঙ্গে লেরো বিস্কুট। সত্যি কথা বলতে প্রভাত এরকম আতিথেয়তা আশা করেনি। না, এই গ্রামগঞ্জ ব্যাপারটা যতটা খারাপ সে মনে করত ততটা খারাপ নয়। আর যাই হোক, অন্তত লোকগুলো বেশ খাসা। চা শেষ করে নিমাইয়ের সাথে গল্প করতে করতে প্রভাত দেখল বৃষ্টির বেগ আগের থেকে খানিকটা কমেছে। ঘড়িতে সময় বলছে প্রায় 12টা বাজে। প্রভাত নিমাইকে জিজ্ঞাসা করল, ও ভাই, ও ভ্যানওয়ালা কোথায় গেল গো? ও তো ঘুমিয়ে পড়েছে, ওই দেখেন না ভ্যানের উপরে। দাঁড়া, এখন ডেকে দিচ্ছি। না না, বৃষ্টি তো এখনো থামেনি, আর সামনের রাস্তায় যা পরিমাণ কাদা জমেছে, এখানে ভ্যানের চাকা আটকালে আরও বিপদ হবে। না, বৃষ্টিটা থামুক, তারপর দেখা যাবে এখন। সেই ভালো বাবু, হ্যাঁ আপনি একেবারে সকালে বেরোলে কোনো অসুবিধা নাই। এরকম ঝড় বৃষ্টির রাতে তো কোনো খদ্দেরও আর আসবে না। আপনাকে দুটো বেঞ্চি এক করে জুড়ে দিলে একটু শুয়ে বিশ্রাম নিতে পারবে। যা ধকল করে এসছে না সারাটা দিন। না না, তার আর দরকার নেই। তোমার কাছে একটা ছাতা হবে? ছাতা কেন বাবু? না না, ছাতাটা নিয়ে একটু বাইরে গিয়ে দাঁড়াবো। গ্রামগঞ্জের বুকের বৃষ্টি তো রাতে আর দেখা হয়নি, তাই একটু ইচ্ছা হচ্ছে আর কি। হ্যাঁ 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 বাবু, এই নে এই নে। নিমাই একটা ছাতা বের করে প্রভাতের হাতে দিল। প্রভাত ছাতা মাথায় দিয়ে দোকানের বাইরে গিয়ে দাঁড়ালো। নিমাই পেছন থেকে ডেকে বলল, দেখবেন বাবু, বেশি দূর যাবেন না, এখানে সাপ খোপের উৎপাত আছে। না না, কাছাকাছি থাকবো। ছাতা মাথায় দিয়ে প্রভাত চায়ের দোকানের বাইরে এলো। অন্ধকার গ্রাম্য পথ, আকাশের কপাল জোড়া কালো মেঘ ছেয়ে আছে। অঝোর ধারায় না পড়লেও বৃষ্টি ক্রমাগত পড়ে চলেছে। পুরনো ছাতার কাপড় ফুঁড়েই ফোঁটা ফোঁটা বৃষ্টির জল
প্রভাতের কাঁধে পড়ছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে সামনের পথটা মুহূর্তের জন্য উজ্জ্বল হয়ে আবারও অন্ধকারে ডুবে যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে একটা বিশাল পুকুর। সেই দিকে প্রভাত এগিয়ে গেল। পুকুরের চারিপাশে নানান ধরনের ফুল ফুটেছে। চারিদিকের গাছগুলো হাওয়ায় দুলছে। পুকুরের জল অজস্র বৃষ্টির ফোঁটা পড়ে আরও অস্থির হয়ে তুলেছে যেন জলটাকে। বৃষ্টির তালে তালে ঝমঝম শব্দটা যেন আরও বেশি হচ্ছে। একটা মিঠো সোঁদা গন্ধ প্রভাতের নাকে এলো। ভেজা মাটির এত সুন্দর গন্ধ শহরে পাওয়া যায় না। একটানা ঝরে পড়া বৃষ্টির সঙ্গে প্রভাত তাল মিলিয়ে হাঁটছে। প্রভাত পুকুরের ধারে পথটা ধরে কিছু দূর হাঁটতেই দেখল রাস্তাটা দুদিকে ভাগ হয়ে গেছে। তার ডান হাতের পথটা বেশ সরু। সেই পথ কেমন ঢালু হয়ে সোজা চলে অনেকটা নিচের দিকে নেমে গেছে। প্রভাতের কেমন যেন একটা ইচ্ছে হলো। তবে ওই পথটা ধরে সে একটু দেখে আসার সিদ্ধান্ত নিল। হাতে কোনো আলো নেই, তবুও সে এগিয়ে গেল সেই পথ দিয়ে। কিছু দূর এগোতেই একটা ভীষণ জোরে বাজ পড়ল। প্রভাত চমকে উঠল। এমন সময় একটা কোলাহল যেন কানে এলো। অনেকে মিলে যেন একসাথে কথাবার্তা বলছে, চেঁচামেচি করছে। এই অন্ধকার রাতে এই নির্জন জায়গায় কোথা থেকে এত মানুষের কণ্ঠ ভেসে আসছে, তাও আবার এত বৃষ্টিতে? পথটা ধরে আরও একটু এগিয়ে প্রভাত নেমে গেল। এবারে কথাবার্তাগুলো আরও যেন তার কাছে স্পষ্ট হয়ে উঠল। কেউ বলছে, আরে আলু কত করে? 5 টাকা কেজি। হ্যাঁ, কি বলছো গো? খদ্দের গলা কাটছো? দেখেন দাদা, নিতে হলে না, নইলে অন্য দোকানে যান। হ্যাঁ, তাই যাবো। প্রভাত দাঁড়িয়ে কান পেতে শুনতে লাগলো। কেউ মাছের দর জিজ্ঞাসা করছে, কেউ শাক সবজির মান নিয়ে চিৎকার করছে, আবার কেউ মুরগির মাংসর দাম হাঁকাচ্ছে গলা ফাটিয়ে। মনে মনে নিজেকেই প্রশ্ন করল প্রভাত, এই ঝড় বৃষ্টিতে কোথায় আবার বাজার বসেছে কে জানে। শুনেছিলাম গ্রামগঞ্জের লোকেরা তো তাড়াতাড়ি ঘুমোয়, কিন্তু মাঝরাতে আবার বাজার সাজিয়ে নিয়ে বসেছে। বাপের জন্মেও শুনিনি। না, ব্যাপারটা কি একবার দেখতেই হবে। প্রভাত এগিয়ে চলেছে। যতটা এগিয়ে চলেছে আর যতটা সে নিচের দিকে নামছে, ততই কোলাহল বাড়ছে। প্রভাতের পথটা বাঁ দিকে বেঁকে গেছে। প্রভাত সেদিকে ঘুরতেই অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। এতই শুনশান এলাকা, যেখানে সারা রাস্তায় দুটো লোক ছাড়া আর সে মানুষের দেখা পায়নি। সেখানে কিনা একটা আস্ত মস্ত বড় বাজার বসে পড়েছে। শয়ে শয়ে দোকানপাট, তাদের মাঝে আনাগোনা করছে কত লোক। গ্যাসের আলো, হ্যাজাকবাতি, হ্যারিকেন লম্ফ, জায়গায় জায়গায় যেন অন্ধকারকে দূরে সরিয়ে দিয়েছে হলদে আলোর ছোট ছোট বলয় তৈরি করে। দোকানদার খরিদ্দারের কচকচিতে জায়গাটা একেবারে জমজমাট। কে বলবে যে এখন রাত 12টা বাজে? আর বৃষ্টি, কারুর যেন খেয়ালই নেই সেই দিকে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই লোকেরা দোকানদারি করছে, আর খদ্দেররাও ভিজে ভিজেই বাজার করছে।
এসব কথা ভাবতে ভাবতেই প্রভাত ঢুকে পড়েছিল বাজারে। হঠাৎ তার পিছন থেকে একজন মহিলা বলে উঠল, আরে এই বাবু, সামনে থেকে সরো না, পাথরের মতো দাঁড়িয়ে আছে। তোর বাপে জন্মে কোনদিন বাজার দেখে নাই। প্রভাত পিছনে ফিরে দেখল একজন মেটে মোটা মহিলা মাথায় মাছের ঝুড়ি চাপিয়ে দাঁড়িয়ে রয়েছে। মহিলা প্রভাতের মুখ দেখে বলল, আরে ওই দেখো মিনসে ভ্যাবলার মতো দাঁড়িয়ে আছে, আরে সরবে তো নাকি? প্রভাত থতমত ভাবটা কাটিয়ে তাড়াতাড়ি একদিকে সরে দাঁড়ালো। যত সব উটকো মিনসে করতে মাছওয়ালি গজগজ করতে করতে চলে গেল। প্রভাতের সব কেমন, প্রভাতের এসব দেখে কেমন যেন গুলিয়ে যাচ্ছে। রাতের বেলা এরকম গ্রাম্য এলাকায় জমজমাটি বাজার সে এর আগে কোনোদিনও দেখেনি। ও ছোড়া, এদিক পানে এসো তো দেখি। প্রভাত ডান দিকে ফিরে দেখল একজন লম্বা করে বুড়ো মতো লোক, মাথায় অল্প অল্প চুল, বাঁ গালে একটা চড়ুল, বাজারের থলি নিয়ে কয়েকটা আলুর বস্তার উপর বসে আছেন। তিনি ওর দিকে তাকিয়ে হাত ছানি দিয়ে ডাকছেন। প্রভাত তার কাছে যেতেই তিনি বললেন, তোমায় তো চিনতে পারলাম না বাবু, তাই গ্রামে নতুন বুঝি? হ্যাঁ, আজই এসেছি। আমার এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম। এই পথ দিয়ে গেলে তো কারুর বাড়ি পড়বে না বাবা, সামনে এগিয়ে গেলে তো খাল পড়বে। না না, এ পথে না। আসলে বৃষ্টির মধ্যে আমি আটকে পড়েছিলাম। নিমাই বলে একজনের চায়ের দোকানে আজ রাতের মতো একটু আশ্রয় নিয়েছি। আর এইসব দিকে তো কোনোদিন আসেনি, তাই একটু গ্রামের দিকে বৃষ্টি উপভোগ করবো বলে ছাতাটা নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম আর কি। ও, এই ব্যাপার। আচ্ছা, এত রাতে বাজার বসেছে কেন? না মানে এই জিনিস আমি নতুন দেখছি, তাও আবার গ্রামে। এই বাজার রোজ রাতেই বসে বাবা। তা তুমি কি কলকাতায় থাকো? আগে হ্যাঁ, কি করে জানলেন? তোমার কথা বলার ধরন দেখে। আমার ভাইপোটাও কলকাতায় গিয়ে একবারে সাহেব হয়ে গেছে, সেও তোমার মতো পরিষ্কার কথা বলে। তা তুমি এখানে কার বাড়িতে এসেছো? সমরেশ চ্যাটার্জি, ওই যাদের বাড়ি কালী মন্দিরটা নাকি খুব জাগ্রত। চাটুর্যে ভবন। হ্যাঁ হ্যাঁ, আমি আর সমরেশ তো একসাথেই পড়াশোনা করতাম। আমি এসেছি ওর বিয়ের নিমন্ত্রণ পেয়ে। বিয়ে? সমুরের বিয়ে হচ্ছে নাকি? আপনি সমরেশকে চেনেন? ও মা, চিনবো না? আমার পরিবারের লোক, আমি চিনবো না? পরিবারের লোক? হ্যাঁ বাছা, একই পরিবারের। প্রভাত মনে মনে হাসল। গ্রামের লোকেরা প্রতিবেশীকেও হয়তো পরিবার বলে মনে করে। ইনি সমরেশের পরিবারের কেউ হলে ওর বিয়ের কথা শুনে আকাশ থেকে পড়তেন না। বৃদ্ধ বললেন, তা বিয়েটা কার সাথে হচ্ছে বলতে পারবে? প্রভাত বুঝতে পারল সে ভুল কিছুই ভাবেনি। পরিবারের লোক হলে সে ভালো করেই জানত যে তার পরিবারের ছেলের বিয়ে কার সঙ্গে হচ্ছে। প্রভাত বলল, না, আমি তো কিছুই জানি না। আপনি তো ওর বাড়ির লোক, আপনি জানেন না? কতদিন দেখা হয় না ওদের সঙ্গে, কি করে জানবো বলো? দেখা হয় না কেন? এখন আর তেমন ওদিকটায় যাওয়া হয় না, এখন তো এখানেই থাকি। এখানে থাকেন মানে? এই বাজারে? এ বাজারে আবার কেউ থাকে নাকি? হ্যাঁ, কি বললে? ও মানে কাছেই আপনার বাড়ি, তাই তো? হ্যাঁ, তা বলতে পারো। আচ্ছা, অনেকক্ষণ তো কথা হচ্ছে, আপনার সম্বন্ধে কিন্তু কিছু জানা হলো না। আপনার পরিচয়টা যদি একটু... প্রভাতের মনে একটা খটকা লাগলো, কিন্তু বৃদ্ধ উত্তর দেওয়ার আগেই হঠাৎ দুই দোকানদারের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেল। এই, তুই কম দামে জিনিস বেচলে আমরা কি করবো? হ্যাঁ, তুইও কম দামে জিনিস বেচে দে। কে বলেছে তোকে গাদা গাদা দাম নিয়ে ভরা হাটের লোক ঠকাতে? এই যে দেখছেন কিন্তু তো? আমি তো দাম দিয়ে জিনিস কিনি, খাঁটি মাল, কম করে বেচবো কি করে? তোর মতো কমা মাল নাকি? দেখ বাবু, আমি নিজের জমিতে চাষ করে বাজারে আনি, তাহলে আমি কি করে বেশি দাম নেব? হ্যাঁ,
ইতিমধ্যে জায়গাটায় আরও লোকজন জমতে আরম্ভ করেছে, কিন্তু ওদের তর্কাতর্কি বাড়তে না বাড়তেই পাশ থেকে একজন কসাই হঠাৎ চেঁচিয়ে উঠল। আরে এই মেসুনি, তোর মাছগুলো থেকে এত গন্ধ বেরোয় কেন? তোকে কতবার কইছি আমার পাশে মাছগুলো নিয়ে বসবি না। তোর জন্য আমার মাংসগুলো থেকে বকবক কইরা ওই মাছের আষ্টে গন্ধ বেরোইতেছে। আরে বলি লোকে আর কিনবে না। প্রভাত দেখল সেই চাঁদরেল মাছওয়ালি কোমরে কাপড় গুজে উঠে দাঁড়িয়ে বলছে, ওই হরামজাদা, এই মেছুনি কাকে বললি রে তুই? তোর বাড়িতে মা বোন নেই, ওদের মেছুনি বলকে যা। কি কইরা বলুন, তারা তো আর গামছা বইরা মাছ বেচে না। আশ বুটি দিয়ে এক করে গলা নামিয়ে দেবো রে সগো। তার আগে আমি এই মাংস কাটার কাটারি দিয়া এক কোপে তোর গলা নামায় দিব। তো বেড়ে আটকুরির বেটা। ঝগড়া করতে করতে বাজারে তুমুল অশান্তির পরিবেশ সৃষ্টি হলো। নিরপেক্ষ দর্শক মণ্ডলী এবার আস্তে আস্তে এর দলে ওর দলে যোগ দিতে আরম্ভ করলো। ব্যাস, তারপর আর দেখে কে। দু চারজনের ঝগড়া রীতিমতো তুমুল হট্টগোলে পরিণত হলো। এ ওকে ধরে, ও একে মারে, হাতাহাতি থেকে শেষে পুরো দস্তুর মারপিট লেগে গেল। কিন্তু প্রভাতের এখনো অবাক হওয়ার ঢের বাকি ছিল। ওর চোখের সামনে এবার একটা অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো। প্রভাত আশ্চর্য হয়ে দেখল, মারামারি করতে করতে এ ওর হাত খুলে নিচ্ছে। সেই হাত কাটা লোকটার অথচ কোনো হুঁশ নেই। সে আবার লড়াই করতে করতে অন্য হাত দিয়ে আর একজনের চোখ খুবলে নিচ্ছে। যার চোখ গেল সে নিজের ব্যথা অগ্রাহ্য করে কার একজনের পা ধরে টেনে তার শরীর থেকে পা দুটোই আলাদা করে দিল। আবার সেই লোকটা অর্ধেক শরীর দিয়ে দু হাতে ভর দিয়ে গিয়ে আরেকজনের পায়ে কামড় বসিয়ে দিল। এমন আরো বিচিত্র প্রকারের কাণ্ড কারখানা অবলীলায় চলতে লাগলো প্রভাতের দুই চোখের সামনে। একবার তো একজন নিজেরই চুল টেনে বোতলের ছিপি খোলার মতো ধর থেকে নিজেরই মুন্ডু আলাদা করে ছুঁড়ে মারলো আরেকজনের দিকে। প্রভাত এই সব দেখে ভয়েতে ভীষণ চিৎকার করে বৃদ্ধের কাছে সরে গেল। বৃদ্ধ বললেন, ভয় পেও না, মরার পরও ওদের ঝগড়াঝাটি এরকম ভাবেই চলতে থাকে। মরার পরে মানে? এরা যে কেউ বেঁচে নেই বাবা। এরা কেন বলছি, এখানে তুমি ছাড়া কেউই বেঁচে নেই। আমরা সবাই ঠিক কবেই মরেছি। তোমাদের ভাষায় আমরা সকলেই প্রেত। প্রভাত ছিটকে বৃদ্ধর থেকে দূরে সরে গেল। ওর হাত থেকে ছাতাটা পড়ে গেল। কি সব বলছেন আপনি? হঠাৎ প্রভাতের মনে পড়ল সমরেশের চিঠির কথা। ওর চিঠিতে স্পষ্ট লেখা ছিল যে 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে ওর জ্যাঠামশাই মারা যান। এই বৃদ্ধ যদি সত্যি সমরেশের জ্যাঠামশাই হন, তাহলে তিনি তো 1 বছর আগেই। হ্যাঁ বাবা, আমিও 1 বছর আগেই মরে গেছি। ওর মনের কথা বুঝেই বৃদ্ধ উত্তর দিলেন, এখানে বছরখানেক আগে একটা দুর্ঘটনা ঘটেছিল। আমরা সবাই তখন সেই দুর্ঘটনায় আক্রান্ত হয়ে প্রাণ হারাই। আচ্ছা বাবা, তুমি আমার একটা কাজ করবে? প্রভাত কোনো উত্তর দিল না। বৃদ্ধ বললেন, সমুর বিয়ের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। এইটুকু কি ওকে? ওরে বাবারে! এমন সময় একটা মুন্ডহীন শরীর 2 হাত বাড়িয়ে বৃদ্ধের ওপর ঝাঁপিয়ে পড়ল।
তার পিছনে ওই মাছওয়ালি, তার মুখ ভর্তি ধারালো দাঁতের শাড়ি। সে বিকট চিৎকার করে বলে উঠল, মোর 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 বুড়োকে কম না, ওদিকে আমি লড়াই করছি আর উনি নিজের ভাইপোর কাছে খবর পাঠাবেন। প্রভাত থরথর করে কেঁপে উঠল। বৃষ্টির জল তীক্ষ্ণ ছুরির ভলার মতো যেন ওর শরীর ও মনে আঘাত করে চলল। ওর মাথাটা বন বন করে ঘুরে গেল। সঙ্গে সঙ্গে একটা শক্ত হাত ওকে ধরে ফেলল। পাশে তাকিয়ে প্রভাত দেখল একজন সবজিওয়ালা ওকে ধরে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই লোকটারই আরেকটা হাত একটু আগে আরেকজন খুলে নিয়েছিল। এখন প্রভাত লক্ষ্য করল লোকটার চোখের মণি একেবারে পাথরের মতো সাদা। সে এক হাতেই প্রভাতকে ধরে বলল, আমার বাড়িতে আমার বউটা একা রয়েছে, ওকে কি একটু বলবেন? আমি কাউকে চিনি না। এই এই সর সর, আমার দুটো ছোট ছোট ছেলে আছে, ওদের একটু। আমি তো কিছুই জানি না। এবার প্রভাতকে ঘিরে অশরীরীদের ভিড় জমে উঠল। এমন সময় ওদের সরিয়ে আবার সেই মাছওয়ালি এসে বলল, আমার এক বিধবা বোন আছে, ওকে। আমি আগে। ও দাদা, ও দাদা, আরে ও দাদা, ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও, আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দাও। ও দাদা। প্রভাতকে নিয়ে ওদের মধ্যে টানাটানি পড়ে গেল। এর মধ্যে গোটা বাজার ভর্তি প্রত্যেকের রূপ পরিবর্তন হয়ে গেছে। ওদের মধ্যে কারোর মাথা থেঁতলে গেছে, কারোর হাত ভেঙে কাঁধ থেকে ঝুলছে, আবার কারোর দুটো পা নেই বলে দু হাতে ভর দিয়ে প্রভাতের পা আঁকড়ে ধরেছে। কারোর মাথা দুভাগ হয়ে ভিতর থেকে খিলু বেরিয়ে আসছে। এরা সবাই যখন নিজের বিভৎস রূপ ও অন্তিম আবদার নিয়ে প্রভাতের দিকে আরও এগিয়ে আসছে, প্রভাত তখন চোখে প্রায় অন্ধকার দেখছে। ওর কানের সামনে একটানা সুরে বাঁশির মতো আওয়াজ হতে শুরু করেছে। আস্তে আস্তে ওর চোখের সামনেটা আবছা হয়ে গেল। সকলের আবেদন কোলাহলের যেন আস্তে আস্তে ফিকে হয়ে যেতে লাগলো। দুম করে মাটিতে পড়ে গেল প্রভাত, কিন্তু ওদের থেকে রেহাই পেল না। ওরা সবাই প্রভাতের শরীরটাকে ঘিরে তার উপর উঠে কেবল নিজেদের আর্জি জানিয়ে যেতে লাগলো। এই এই প্রভাত, প্রভাত, এই প্রভাত, ওঠ। আরে দেখ, আমি সমরেশ। আরে তাকা একবার উঠে, তাকা আমার দিকে। প্রভাত ধীরে ধীরে চোখ মেলে তাকালো। নিজেকে আবিষ্কার করল নিমাইয়ের চায়ের দোকানে। সামনে সমরেশ দাঁড়িয়ে রয়েছে, সেই ভ্যানওয়ালা আর নিমাই। প্রভাত উঠে বসতে বসতে কাটা কাটা কিছু কথা বলল। সবাই মরে গেছে। কিসব বলছিস বলতো? তুই বাটুখালীর বাজারে কি করতে গেছিলি? কোথায় গেছিলাম? বাটুখালীর বাজার, আরে ওই যে পুরনো ভাঙা ব্রিজের তলায়। আমি তো কিছুই। আপনি কাল রাতে অনেকক্ষণ আসছেন না দেখে আমি আর স্বপন ভ্যানওয়ালা আপনাকে খুঁজতে বেরোই। কথাটা বলল নিমাই। পুকুর পাড় দিয়ে বাঁধের রাস্তা ধরে নেমে গিয়ে খালের কাছে দেখলাম আপনি ভাঙা ব্রিজের কাছে হাত পা ছড়িয়ে পড়ে আছেন। আমরা তো সেখান থেকেই আপনাকে তুলে নিয়ে এলাম। আগে ওই জায়গায় ঠিক ওই ব্রিজের নিচে বাটুখালীর বাজার বসতো, কিন্তু 1 বছর আগে ওই ব্রিজটা হঠাৎ ভেঙে যায়, আর তখন ভরা বাজার বসেছিল। যত লোকজন ছিল, দোকানদার, খরিদ্দার, মুটে মজুর সবাই মরে গেছিল। তারপর থেকেই মাঝরাতে অনেকেই ওখান থেকে কোলাহল শুনতে পায়, যেন
অনেকে মিলে কথাবার্তা বলছে। দূর থেকে শুনলে মনে হয় যেন আবার বাজার বসেছে। ভয়েতে ওই রাস্তায় আর কেউ যায় না বাবু। আপনি কি ভূত দেখছিলেন বাবু? চুপ কর তো, বেশি কথা সব সময়। আরে ও নিশ্চয়ই সারাদিনের জার্নির ধকলে ক্লান্ত হয়ে পড়েছিল, মাথা টাথা ঘুরে পড়ে গেছিল হয়তো। কিরে, তাই তো নাকি? তোর বাড়ির কারো ডান গালে জুরুল আছে, বয়স্ক, মাথায় হাতে গোনা একটা চুল, বেশ লম্বাটে। বললেন নাকি তোকে চেনে, তোর বাড়ির লোক। প্রভাতের কথাগুলো শুনতে শুনতে এবারে সমরেশের মুখটা ফ্যাকাশে হয়ে এলো। আমতা আমতা করে বলল, ওটা ওটা জ্যাঠামশাই। ওই 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 ব্রিজের অ্যাক্সিডেন্টে আমার জ্যাঠামশাইও মারা গেছিল। মানুষটা বাজারের থলে নিয়ে সেই যে বেরোলো, আর তারপর কোনোদিন বাড়ি ফিরে এলো না। প্রভাত কোনো উত্তর দিতে পারল না, কেবল এক দৃষ্টে তাকিয়ে রইল সমরেশের দিকে। শেষ হল অঙ্কিতা ঘোষের লেখা বাটুখালীর বাজারের চায়ের দোকান। নিমাই আর জনৈক খদ্দেরের ভূমিকায় শুভদীপ, প্রভাত বৃদ্ধ ও জনৈক সবজিওয়ালার ভূমিকায় প্রত্যয়, মাছওয়ালির ভূমিকায় বর্ণালী, আর সমরেশ ভ্যানওয়ালা, জনৈক সবজিওয়ালা আর কসাইয়ের ভূমিকায় আমি সুমিতেন্দ্র। গল্পটা কেমন লাগলো ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ইউটিউবে একটা নতুন জিনিস এসছে যেটাকে বলা হয় হাইপ। মনে করে ভিডিওটা দেখার পর, মানে গল্পটা শোনার পর, হাইপ বাটনটা প্রেস করে এই ভিডিওটাকে হাইপ করতে ভুলবেন না। আপনারা যত এই ভিডিওটাকে হাইপ করবেন তত বেশি করে ভিডিওটা আরও শ্রোতাদের কাছে পৌঁছে যাবে। তাহলে শুরু করি আজকের ছোট্ট গাবতলার আড্ডার সেশন। দেখি কে কি বলছে। আধপোড়া বউতে কমেন্ট করে মুনরিয়ান ভ্লগ 3172 বলছে, গল্পটা খুবই দারুণ হয়েছে। আমি তোমাদের একটা খুদে সাবস্ক্রাইবার। আমার নাম প্রিয়াংশু দে। পরের গল্পে আমার নাম নিও প্লিজ। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াংশু। খুব ভালো লাগলো এটা জেনে যে তুমি আমাদের গল্প শুনছো, আর খুব ভালো লাগলো যে আমরা তোমাদের একটা গল্প শোনাবার সুযোগ করে দিতে পারছি। ছোটোবেলায় কিন্তু আমরাও এরকম দাদু দিদার কাছে গল্প শুনতাম, ভূতের গল্প, অনেক কিছুর গল্প। তা এই মেমোরিগুলো কিন্তু থেকে যাবে। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলোও আশা করি তুমি যখন বড় হয়ে উঠবে তখনও থেকে যাবে। তখন মাঝে মধ্যে যখন এই গল্পগুলো শুনবে খুব নস্টালজিক লাগবে। দেখো, খুব ভালো থেকো, সাবধানে থেকো, অল দ্য বেস্ট। চলে যাচ্ছি পরের কমেন্টে। রাত 11টার শিয়ালদা লোকাল এই গল্পে সুস্মিতা জানা বলছে, গল্পটা পুরো চুমু, গল্পটা পুরো হৃদয় গেঁথে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এই গল্পটা অঙ্কিতা ঘোষেরই লেখা মোস্ট প্রবলি। আমি ঠিক রিকল করতে পারছি না, তবে হ্যাঁ এটা অঙ্কিতারই লেখা গল্প। গল্পটা আমারও খুব পার্সোনালি ভালো লাগে। অঙ্কিতা ঘোষ অ্যাজ আ রাইটার অনেক দিন হয়ে গেল আমাদের সাথে কাজ করছে, এবং তার গল্পের সব থেকে ইউনিক ফিচার হচ্ছে কিন্তু তার প্লটগুলো। সবাইকে রিকোয়েস্ট করব ডেফিনেটলি অঙ্কিতার সব গল্প আমাদের চ্যানেলে খুঁজে খুঁজে একটু শুনবেন, আর লাইক করবেন আর শেয়ার করবেন। পারমিতা চ্যাটার্জির লেখা বর্ধমান লোকালের শেষ প্যাসেঞ্জার এই গল্পে আজাদ খান 8392 কমেন্ট করে বলছে, দাদা হাওড়া টু তারকেশ্বর নিয়ে একটা বানাও প্লিজ। অনেক তো ট্রেনের গল্প শুনলাম, এইটা প্লিজ শোনান দাদা। আমি আজাদ, বর্ধমান রায়না 2 ব্লক কোটশিমুল গ্রাম থেকে। থ্যাংক ইউ সো মাচ আজাদ। তোমার গ্রামের লোকজনদেরকেও কিন্তু পারলে আমাদের গল্পগুলো একটু শুনিয়ে দিও, আশা করি তাদের ভালো লাগবে, অনেকেরই ভালো লাগবে। চলে যাচ্ছি পরের কমেন্টে। এই কমেন্টটা একটা খুব স্পেশাল গল্পে পড়েছে। এই গল্পটা হলো তালদিঘির প্রথম পর্ব, গ্রামের নাম তালদিঘি। শামিমা নাসরিন বলছে, আমি বাংলাদেশ থেকে বলছি। আগে আমার ধারণা ছিল ভূতের গল্প মানেই জীবন্ত অ্যানিমেশন, কিন্তু না, আমার এই ভুল ধারণা ভাঙতে আপনাদের একটা গল্পই যথেষ্ট। ধন্যবাদ দাদা আমাদের এমন অসাধারণ সব গল্প বা ঘটনা উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ শামিমা, এত সুন্দর একটা কমেন্ট, এত ভালো একটা গল্পে করার জন্য। একটা গল্প যেটা আমার আর প্রত্যয়ের কাছে খুবই স্পেশাল, ইটস ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট।
খুব ভালো লাগলো তোমার এই কমেন্টটা পড়ে। তালদিঘি কিন্তু আসবে, কিন্তু এখন নয়, একটা সময় ঠিক ফিরে আসবে। সবাইকে খালি পেশেন্টলি ওয়েট করতে হবে। অগ্নিশ্বর সরকারের লেখা আমাদের চ্যানেলে প্রথম গল্প রামনগরের গ্রামে এক রাত। সেখানে শ্যাডো মিউজিক 5089 কমেন্ট করে বলছে, হ্যালো, এই ফার্স্ট কমেন্ট করছি, তবে আপনাদের সাথে অনেক দিন ধরেই আছি। পয়েন্টের কথা এই যে গল্পে ক্যারেক্টারগুলোর নাম সবই SH বা S, মানে স বা স দিয়ে শুরু হচ্ছে, তাই আমি বারবার গুলিয়ে ফেলছিলাম। এই গল্পটা আমি বুঝতে পারিনি বলা যায়, তাই রাইটার যদি এমন মিলিয়ে নামগুলো না রেখে একটু আলাদা আলাদা করতেন তবে বুঝতে সুবিধা হতো। আপনাদের পুরো টিম ও রাইটারকে অনেক ধন্যবাদ ও অনেক শুভকামনা রইল। আপনার পুরো টিম ও রাইটারদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনাদের বাংলাদেশি শ্রোতাদের থেকে। থ্যাংক ইউ সো মাচ শ্যাডো, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে। মেইন ব্যাপারটা যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং, যে সবাই কিন্তু গল্পগুলো শোনে, কেউ বলে ভালো হয়েছে, কেউ বলে এটা একটু ইমপ্রুভ করলে ভালো হতো। উই আর ওপেন টু সাজেশনস, সেই নিয়ে কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ ফর পয়েন্টিং দ্যাট আউট। আমি নিশ্চয়ই এটা অথার অগ্নিশ্বর বাবুকে কমিউনিকেট করব। তবে তোমার কমেন্টের সব থেকে হাইলাইটিং ফিচার যেটা খুব ভালো লাগলো, যে সবাই কিন্তু গল্পে বলে যায় যে গল্পটা খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ ফর ক্রিয়েটিং দিস স্টোরি। কেউ কিন্তু আলাদা করে লেখিকাদের একটা কৃতজ্ঞতা জ্ঞাপন নিজেদের কমেন্টে খুব কম সংখ্যক লোকই ছেড়ে যান। তো এই যে আপনি এটা দিয়েছেন, আমাদের অথারদেরকে মেনশন করেছেন, তাদেরকে যে ধন্যবাদ জানিয়েছেন, এটা কিন্তু একটা বিশাল বড় প্রাপ্তি। এই ক্ষেত্রে 221B হ্যারিসন রোড কিন্তু শুধু একটা মিডিয়াম হয়ে যায়। এখানে আপনারা ডিরেক্ট অথারদের সাথে কমিউনিকেট করতে পারেন, এটাই দেখে খুব ভাল লাগে। মানে যে অ্যাকচুয়ালি গল্পটা লিখছে অথাররা, শুনছেন শেষে আপনারা, তো তার মাঝখানে আমরা কেবল নিমিত্ত মাত্র, পুরোটাই কিন্তু আপনাদের খেলা। মেহনাজ জাফরিন 151 খুব পরিচিত একটা ইউজার নেম, খুব পুরনো মেম্বার আমাদের 221B হ্যারিসন রোড ফ্যামিলির এবং খুব ফ্রিকোয়েন্ট একজন কমেন্টার, বলছে, রুদ্ধশ্বাস একটা ঘটনা শুনলাম, কমেন্ট করার আগে নিচে কিছু কমেন্ট পড়ে নিলাম। বেশিরভাগই তালদিঘির নতুন এপিসোডের আশায় শ্রোতারা কমেন্ট করছেন। আমিও একজন তালদিঘির খুব বড় ফ্যান, তবে তালদিঘির নতুন এপিসোডগুলোর চেয়ে পুরনো এপিসোডগুলো আমার মনের খুব কাছের। সরি টু সে দ্যাট, তালদিঘির একটা নিজস্ব ছন্দ ছিল, হয়তো লাস্টের দিকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। 221B হ্যারিসন রোডের নির্মাতারা যে আপাতত তালদিঘি স্টপ করে এটা ডেভেলপ করার কাজ করছেন, তা আমি অ্যাটলিস্ট সাপোর্ট করি। তাই আমি অপেক্ষা করছি তালদিঘির, সেই পুরনো তালদিঘির। আই হোপ আপনারা সেই পুরনো তালদিঘিকে ফিরিয়ে আনতে পারবেন। অপেক্ষায় রইলাম পরবর্তী গল্পের। থ্যাংক ইউ সো মাচ মেহনাজ। মানে এই কমেন্টটা আমার কাছে একটা রিলিফের মতো, মানে ইটস লাইক আ কুল ব্রিজ অফ উইন্ড, একরাশ ঠান্ডা ফ্রেশ হাওয়ার মতো। তার কারণ সত্যি কথা, কারণ আমি যেটা বোঝাতে পারিনি তালদিঘির সম্বন্ধে, হয়তো তুমি এটা আরও স্পষ্ট করে বোঝাতে পেরেছো, সবাইকে বলতে পেরেছো। এটা সত্যি কথা। আপনারা মেহনাজের এই কমেন্টটা শুনলেন, তালদিঘিটা আমরা আবার আগের মতো রিক্রিয়েট করার জন্য একটু সময় নিচ্ছি। আপনারা তাড়াহুড়ো করবেন না, একটু সময় ধরে বসুন। তার মাঝখানে হয়তো একটা বিশাল বড় সারপ্রাইজ আসতে পারে আপনাদের জন্য, আমরা জানি না, এখনও সেটার উপর কাজ চলছে। তবে তালদিঘি আসবে এবং ইট ওয়ন্ট বি ব্যাক উইথ আ ব্যাং। তালদিঘি উইল বি ব্যাক উইথ দ্য ওল্ড নস্টালজিয়া দ্যাট ওয়াজ তালদিঘি, এইটা আমি কথা দিচ্ছি। চলে যাচ্ছি পরের কমেন্টে। আরিফ বলছে, আমি বাংলাদেশ থেকে ভাই, আপনাদের প্রত্যেকটা এপিসোড মনোযোগ সহকারে শুনি, অনেক ভালো লাগে। আমার আর একটা রিকোয়েস্ট না করলেই নয়, তালদিঘি সম্পর্কে আরও কিছু এপিসোড চাইব। আমি এটা জাস্ট একটু আগেই বললাম, তাই আর রিপিট করছি না। তবে তোমার কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো, একটু ওয়েট করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো। স্বপ্নীল বড়ুয়া 9505 বলছে, আই এম আ রেগুলার লিসনার অফ 221B হ্যারিসন রোড. A story, no matter how good, feels incomplete without the charm of the beautiful presentation, the kind that touches every heart. This channel has that magic. Though I have been listening for years, today I write my very first comment. I deeply miss Taldighi and I hold on to the hope of walking its path once more. My heartfelt best wishes. Thank you so much, Shopnil. তালদিঘির ব্যাপারে সেম আবার কথাটা একটু আগে মেহনাজ তোমাদেরকে অনেক ভালো করে এক্সপ্লেন করে বলে দিয়েছে। সো প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড। তালদিঘি উইল বি ব্যাক সুন। আমাদের একজন সাবস্ক্রাইবার পিয়ালি চ্যাটার্জি মল্লিকের লেখা একটা গল্প, যেটা আমাদের সাবস্ক্রাইবার স্পেশাল সিরিজের একটা গল্প হয়েছে, চালিডিহির লুকোনো ভয়। সেখানে সাহিত্যপ্রেমী 3602 কমেন্ট করে বলছে, শুনতে শুনতে মনে হলো যেন সেই পুরনো দিনের গ্রাম্য ভৌতিক গল্পগুলোর ভেতরে ঢুকে গিয়েছি, যেখানে রাতের আঁধার, বাঁশঝাড়ের ফাঁক দিয়ে বয়ে যাওয়া হাওয়া আর অচেনা শব্দে
মন কেঁপে ওঠে। এই গল্পে শুরু থেকে শেষ পর্যন্ত একটুও বোরিং লাগেনি। প্রত্যেকটা মুহূর্তে টান টান উত্তেজনা আর আতঙ্ক। পরের মুহূর্তেই কি হবে সেটা জানার কৌতূহল যেন আরও বাড়িয়ে দিচ্ছিল। সত্যি বলতে যদি এই গল্পের দ্বিতীয় পার্ট আনা যায় তাহলে মনে হয় সেই ভয়ের অনুভূতি আরও গভীর হবে। ধন্যবাদ এমন এক দুর্দান্ত গ্রাম্য ভৌতিক অডিও স্টোরি উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ সাহিত্যপ্রেমী। তোমার আসল নামটা জানলে খুবই ভালো লাগতো। আর এই গল্পটা কিন্তু তোমাদেরই মতো একজনের লেখা, পিয়ালি চ্যাটার্জি মল্লিক। তিনি আমাদের একজন সাবস্ক্রাইবার এবং তিনি প্রথমবার আমাদের চ্যানেলে একটা গল্প লিখে পাঠিয়েছিলেন। আপনারা সবাই যদি এরকম নিজেদের লেখা গল্প পাঠাতে চান তাহলে পাঠাতেই পারেন। ইমেল আইডিটা হচ্ছে submit.221b@gmail.com, দ্যাট ইজ submit.221b@gmail.com। গল্পটা সেখানে পাঠিয়ে দিন। শর্তাবলী ডেসক্রিপশনে থাকবে, আমরা পোস্টও করে দেবো দরকার হয়। মোটামুটি 3,500 শব্দের হয় এবং কোনো অশ্লীলতা থাকে না, কারণ আমাদের সাথে অনেক ক্ষুদে সাবস্ক্রাইবাররা থাকে, তো তাই আমরা খুব সুন্দর ফ্যামিলি ফ্রেন্ডলি গ্রাম বাংলার পিওর একটা শো করতে চাই। তাহলে আজকের মতো এখানেই, এবার উঠি। আমার বউ আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। শুভরাত্রি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি 221B হ্যারিসন রোডে। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়।